বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মীর আব্দুল করিম কলেজ এবং অন্যান্য কলেজের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে মীর আব্দুল করিম কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা জানো যে সঠিক এবং নির্ভুল যুক্তি গঠন করতে হলে বিভিন্ন উপাদান সম্পর্কে আমাদের যথাযথ ধারণা থাকা দরকার। ইতিপূর্বে আমরা যুক্তির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে তোমরা সেই সমস্ত আলোচনা থেকে জেনেছো যে যে বিভিন্ন শব্দ বা শব্দ সমষ্টি যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে। যখন যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে কোনো শব্দ বা শব্দ সমষ্টি ব্যবহৃত হয় তখন তাদেরকে আমরা পদ বলছি। পদ কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, তবে যুক্তিবিদরা পদকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভক্ত করেছেন, যেমন গঠনের দিক থেকে, অর্থের দিক থেকে, ব্যক্তত্বের দিক থেকে, জাততত্ত্বের দিক থেকে, তারপরে গুণের দিক থেকে, এভাবে বিভিন্ন ভাবে বিভক্ত করেছেন। সেই সমস্ত বিষয় সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকা দরকার। তবে এই সমস্ত বিভক্তি থাকা সত্ত্বেও তোমাদের একটি বিষয় খেয়াল করতে হবে যে যখন কোনো শব্দ বা শব্দ সমষ্টি যুক্তি বাক্যের পদ হিসেবে ব্যবহৃত হবে তখন কিন্তু তা সেই বাক্যে একটি নির্দিষ্ট অর্থেই ব্যবহৃত হবে। যা হোক, আমরা যে সমস্ত দৃষ্টিকোণ থেকে পদ গুলোকে বিভক্ত করা যায় সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি ক্লাসে তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করবে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো পদের প্রকারভেদ। আজকের আলোচনা থেকে আমরা যা শিখব তা হলো বিভিন্ন প্রকার পদ সম্পর্কে জানতে পারবো ও চিহ্নিত করতে পারবো। প্রথমে আমরা গঠন অনুসারে শব্দকে দুই ভাগে বিভক্ত করতে পারি। সেটি হলো সরল পদ এবং যৌগিক পদ। সরল পদ বলতে আমরা বুঝছি যে যখন একটি মাত্র শব্দ দ্বারা কোনো পদ গঠিত হয় তখন তাকে আমরা সরল পদ বলছি। যেমন আমরা বললাম যে ফুলটি হয় সুন্দর। এখানে ফুলটি একটি পদ এবং সুন্দর আরেকটি পদ। ফুলটি হলো উদ্দেশ্য পদ এবং সুন্দর হলো বিধেয় পদ। তাহলে ফুলটি এটি একটি শব্দ দ্বারা গঠিত হয়েছে, আবার সুন্দর এটিও একটি শব্দ দ্বারা গঠিত হয়েছে। সুতরাং ফুলটি একটি সরল পদ এবং সুন্দর এই কথাটিও একটি সরল পদ। কিন্তু যদি আমরা বলি যে মীর আব্দুল করিম কলেজের সকল ছাত্র ছাত্রী হয় মেধাবী, তাহলে দেখা যাচ্ছে যে এই বাক্যে মীর আব্দুল করিম কলেজের সকল ছাত্র ছাত্রী এটি হলো উদ্দেশ্য পদ এবং হয় সংযোজক এবং হলো মেধাবী এই কথাটি হলো বিধেয়। তাহলে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে বিধেয় পদটি একটি মাত্র শব্দ দ্বারা গঠিত হয়েছে বলে এটি সরল পদ, কিন্তু উদ্দেশ্য পদটি হলো মীর আব্দুল করিম কলেজের সকল ছাত্র ছাত্রী এই কয়টি শব্দ দিয়ে গঠিত হয়েছে। এইটিকে বলা হচ্ছে যে যৌগিক পদ, অর্থাৎ একাধিক শব্দ দ্বারা গঠিত যদি হয় কোনো পদ তাহলে সেইটিকে আমরা বলছি যৌগিক পদ। যে কারণে মীর আব্দুল করিম কলেজের সকল ছাত্র ছাত্রী এটি হলো উদ্দেশ্য পদ এই বাক্যের, এবং এই উদ্দেশ্য পদটি হলো যৌগিক পদ। পদকে বিশিষ্ট পদ ও সাধারণ বা সামান্য পদে বিভক্ত করতে পারি। বিশিষ্ট পদ বলতে আমরা বুঝছি যে যখন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে আমরা কোনো পদ দ্বারা নির্দেশ করি তখন সেই পদটিকে আমরা বিশিষ্ট পদ বলছি। এবং
সামান্য বা সাধারণ পদ হলো সেই পদ যেটি কোনো জাতি বা শ্রেণীর সমগ্র বা বিশেষ কোনো অংশের জন্য ব্যবহৃত হয়। তাহলে দেখা যাচ্ছে যে বিশিষ্ট পদ হলো কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, এবং সামান্য বা সাধারণ পদ হলো কোনো জাতি বা শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। যে পদ দ্বারা কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায় তাকে আমরা বিশিষ্ট পদ বলছি। এই বিশিষ্ট পদ দুই ধরনের হতে পারে, একটি হলো অর্থহীন বিশিষ্ট পদ এবং অন্যটি হলো অর্থপূর্ণ বিশিষ্ট পদ। অর্থহীন বিশিষ্ট পদ যেমন পদ্মা, ঢাকা, শিউলি ইত্যাদি, এগুলোকে আমরা অর্থহীন বলছি কারণ যে এই ধরনের পদের কোনো নির্দিষ্ট অর্থ নেই। যেমন পদ্মা কথাটি কোনো নদীর ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, আবার কোনো ব্যক্তির নামের ক্ষেত্রেও এই পদটি ব্যবহৃত হতে পারে। কিংবা যদি শিউলি বলা হয় তাহলে শিউলি কোনো ফুলের নাম বোঝাতে পারে, কিংবা কোনো মেয়ের নাম শিউলি বোঝাতে পারে। সুতরাং দেখা যাচ্ছে যে এগুলোর কোনো নির্দিষ্ট অর্থ নেই, যে কারণে এই ধরনের পদকে হলো অর্থহীন পদ বলা হচ্ছে। অর্থহীন এগুলো বিশিষ্ট পদ কেন? যে এই পদগুলোর মাধ্যমে আমরা কোনো ব্যক্তি বা বস্তু বা বিষয়কে হলে একটি থেকে আরেকটিকে আলাদাভাবে বোঝাচ্ছি বা পৃথকভাবে বোঝাচ্ছি। আলাদা এবং পৃথকভাবে বোঝালেও যেহেতু এদের নির্দিষ্ট কোনো অর্থ নেই, যার ফলে এগুলোকে আমরা বলছি অর্থহীন বিশিষ্ট পদ। আর অর্থপূর্ণ বিশিষ্ট পদ হলো সেই ধরনের পদ যেই পদের একটা নির্দিষ্ট অর্থ আছে। যেমন আমরা যদি বলি যে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু একটি অর্থপূর্ণ বিশিষ্ট পদ। এর কারণ কি? যে এই যে বঙ্গবন্ধু কথাটি আমরা বলছি, বঙ্গবন্ধুর অর্থ হলো বাংলার বন্ধু। বঙ্গবন্ধু কথার অর্থ বাংলার বন্ধু, কিন্তু এই বঙ্গবন্ধু কথাটি একজন বিশেষ ব্যক্তিকে নির্দেশ করছে, সেটি হলো বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাহলে দেখা যাচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এটি নির্দিষ্টভাবে বোঝাচ্ছে, বা বিশেষ একজন ব্যক্তি যিনি শেখ মুজিবুর রহমান, তাকে এটি বিশেষভাবে নির্দেশ করছে, যার ফলে এটি একটি বিশিষ্ট পদ। এবং যেহেতু এই পদের একটি অর্থ আছে, সে কারণে আমরা একে অর্থহীন বিশিষ্ট পদ বলছি। একইভাবে যদি আমরা বিশ্বকবির কথা বলি, বিশ্বকবি মানে বিশ্বের কবি আর কি। আমরা জানি যে বাংলা সাহিত্যের বিশ্বকবি হলো রবীন্দ্রনাথ ঠাকুর, যে কারণে বিশ্বকবি বলতে রবীন্দ্রনাথ ঠাকুরকে নির্দিষ্টভাবে বোঝানো হচ্ছে। সুতরাং এই জাতীয় যে সমস্ত পদ, তাদেরকে আমরা অর্থপূর্ণ বিশিষ্ট পদ বলছি। এরপরে আমরা সমষ্টিবাচক পদ ও অসমষ্টিবাচক পদ নিয়ে আলোচনা করব। সমষ্টিবাচক পদ হলো সেই ধরনের পদ যার দ্বারা একাধিক বস্তুকে একত্রিতভাবে বোঝায়। একাধিক বস্তু বা বিষয়কে হলো একত্রিতভাবে যদি বোঝায়, তাহলে সেই ধরনের পদকে আমরা সমষ্টিবাচক পদ বলছি। যেমন আমরা যদি এই ফুলের কথা বলি, যে এখানে অনেকগুলো ফুল একত্রিতভাবে আছে, তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি গোলাপ ফুলগুলো এটি হলো সমষ্টিবাচক পদ, কেননা এখানে অনেকগুলো ফুল একত্রিতভাবে বোঝাচ্ছে। একইভাবে যদি আমরা এই ছবিটি লক্ষ্য করি, তাহলে দেখা যাচ্ছে যে কতগুলো পেন্সিল একত্রিতভাবে আছে, এই জন্য এক্ষেত্রে আমরা বলতে পারি পেন্সিলগুলো। বা এখানে এই ছবিতে আমরা দেখছি যে অনেকগুলো টাকার বান্ডিল বা তুরা,
এগুলো একত্রিত ভাবে আছে। তাহলে এই তোরা বা বান্ডেল এইটা হলো কিন্তু সমষ্টিবাচক পদ। আর অসমষ্টিবাচক পদ হলো যে একত্রিত ভাবে না বুঝিয়ে আলাদা আলাদা ভাবে বোঝায়। অর্থাৎ কোনো পদ যদি কোনো ব্যক্তি বা বস্তুকে একত্রিত ভাবে না বোঝায়, আলাদা আলাদা ভাবে বোঝায়, তাহলে সেই পদকে হলে আমরা অসমষ্টিবাচক পদ বলছি। যেমন যদি আমরা বই বলি, তাহলে বই এই কথার দ্বারা কিন্তু আমরা বইগুলোকে একত্রিত ভাবে বোঝাচ্ছি না, এটি বই নামক বস্তুকে বোঝাচ্ছে এবং সেটা আলাদাভাবে বোঝাচ্ছে। বই যদিও একটি শ্রেণীবাচক পদ, তাহলে আমরা এই শ্রেণীকে নির্দেশ করছি এবং এই শ্রেণীর অন্তর্গত যে সমস্ত বই আছে সেই বইগুলোকে একত্রিত ভাবে না বুঝিয়ে কিন্তু প্রত্যেককে আলাদা আলাদা ভাবে নির্দেশ করছে, যার ফলে এগুলো হলো অসমষ্টিবাচক পদ। সমষ্টিবাচক পদকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো বিশিষ্ট সমষ্টিবাচক পদ, যেমন আমরা যদি বলি হলো বাংলাদেশের জাতীয় গ্রন্থাগারের কথা, কিংবা বলি হলো বাংলাদেশ সেনাবাহিনীর কথা, তাহলে দেখা যাচ্ছে যে এই ধরনের পদ হলো বিশিষ্ট সমষ্টিবাচক পদ। এর কারণ কি? এর কারণ হলো যদিও গ্রন্থের কথাটি হলো সমষ্টিবাচক, কিন্তু এটি বিশেষভাবে বাংলাদেশের জাতীয় গ্রন্থাগারকে নির্দেশ করছে। কিংবা সেনাবাহিনী, এটি হলো সমষ্টিবাচক পদ এবং এটা যেহেতু বিশেষভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে নির্দেশ করছে, যে কারণে এটি হলো বিশিষ্ট সমষ্টিবাচক পদ। আর সামান্য বা সাধারণ সমষ্টিবাচক পদ কি? সামান্য বা সাধারণ সমষ্টিবাচক পদ এইভাবে বিশেষভাবে নির্দেশ করবে না। যদি কোনো পদ বিশেষভাবে এইভাবে নির্দেশ করবে না, কিন্তু ব্যক্তি বা বস্তুগুলোকে আলাদা একত্রিতভাবে বোঝাবে। যেমন আমরা যদি বাংলাদেশের জাতীয় গ্রন্থাগারের কথা না বলে শুধু গ্রন্থাগারের কথা বলি, তাহলে দেখা যাচ্ছে এই পদটি হলো সামান্য বা সাধারণ সমষ্টিবাচক পদ। কেননা এই গ্রন্থাগার কথাটি বিশ্বের যে কোনো গ্রন্থাগারকেই বোঝাতে পারে। ঠিক একইভাবে যদি সেনাবাহিনীর কথা বলে, বাংলাদেশ সেনাবাহিনী না বলে যদি শুধু সেনাবাহিনীর কথা বলে, তাহলে সেটা বিশ্বের যে কোনো সেনাবাহিনীকে নির্দেশ করতে পারে। যার ফলে এই ধরনের পদ হবে সামান্য বা সাধারণ সমষ্টিবাচক পদ। অর্থাৎ সামান্য বা সাধারণ সমষ্টিবাচক পদগুলো কোনো শ্রেণীকে নির্দেশ করে, কোনো শ্রেণীকে। যেমন এক সেনাবাহিনী একটা শ্রেণী, এটা বিশ্বের যে কোনো সেনাবাহিনী হতে পারে যারা এই সেনাবাহিনীর অন্তর্গত। ঠিক ওরকম যদি আমরা বইয়ের কথা বলি, গ্রন্থাগারের কথা বলি, গ্রন্থাগার একটি সমষ্টিবাচক পদ। যেহেতু গ্রন্থাগার মানে অনেকগুলো গ্রন্থ আছে এরকম একটি জায়গা, সুতরাং এই গ্রন্থাগার একটি সমষ্টিবাচক পদ। কিন্তু যখন আমরা নির্দিষ্টভাবে না বলে অনির্দিষ্টভাবে বলবো বা গ্রন্থাগারের শ্রেণীকে নির্দেশ করব, তখন সেটি হবে সামান্য বা সাধারণ সমষ্টিবাচক পদ। পদকে বস্তুবাচক পদ ও গুণবাচক পদ এই দুই ভাগে বিভক্ত করতে পারি। বস্তুবাচক পদ হলো কি? বস্তুকে বোঝাবে। যদি কোনো পদ দ্বারা কোনো বস্তুকে নির্দেশ করা হয়, তাহলে সেটিকে বলা হচ্ছে বস্তুবাচক পদ। যেমন হলো মানুষ, বই, ইট, পাথর, লোহা বা এই জাতীয় আর কি যে সমস্ত বস্তু, বা প্রতিভাবান, সৎ, মহৎ ব্যক্তি বা সৎ ব্যক্তি ইত্যাদি আর কি, বা অন্যান্য বিষয় হতে পারে, রসগোল্লা, ফুল, পাখি, এসবই হলো কি? বস্তুবাচক পদ। আর আরেকভাবে আমরা পদকে চিহ্নিত করতে পারি, সেটি হলো গুণবাচক পদ। অর্থাৎ যে সমস্ত পদ দ্বারা শুধুমাত্র গুণকে বোঝায়, ব্যক্তি বা বস্তুর হলো গুণকে বোঝায়, সে ধরনের পদকে আমরা বলছি
গুণবাচক পদ, যেমন আমরা বললাম যে হলো সততা, মহত্ব, এই জাতীয় আর কি। বস্তুবাচক পদকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি, সেটা হলো বিশিষ্ট বস্তুবাচক পদ এবং অন্যটি হলো সামান্য বস্তুবাচক পদ। বিশিষ্ট বস্তুবাচক পদ হলো যে যদি কোনো বস্তুকে নির্দিষ্ট করে বোঝানো হয়, যেমন আমরা বললাম যে কলমটি, বা হিমালয় পাহাড়, কিংবা বললাম যে হলো ফুলটি, পাখিটি, এই জাতীয় আর কি। কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে যদি আমরা নির্দিষ্ট করে বোঝাই। আর যদি হলো আমরা সাধারণ অর্থে সেটি ব্যবহার করি, যেমন হলো মানুষ। মানুষ বলতে কিন্তু কোনো একজন নির্দিষ্ট মানুষ না, বরং মানুষের অন্তর্গত প্রতিটি মানুষকে সেটা বোঝানো হয়। কিংবা আমরা বলি যদি টেবিল, চেয়ার, এই জাতীয় কথাগুলো হলো সামান্য বা সাধারণ বস্তুবাচক পদ। গুণবাচক পদকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে, এটি হলো বিশিষ্ট গুণবাচক পদ এবং সামান্য বা সাধারণ গুণবাচক পদ। বিশিষ্ট গুণবাচক পদ হলো কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হয়, যেমন দয়া, লালত্ব, মিষ্টত্ব। এগুলো মানুষের চরিত্রের এক এক গুণ বা কোনো বিষয়ের একটি গুণ। সুতরাং এই ধরনের বিশেষ কোনো গুণকে যদি আমরা বুঝাই, তাহলে দেখা যাচ্ছে যে সেটিকে আমরা বলছি যে হলো বিশিষ্ট গুণবাচক পদ। আর যদি আমরা বলি পূর্ণ বা বর্ণ বা স্বাদ, এই জাতীয় শব্দগুলো হলো সামান্য বা সাধারণ গুণবাচক পদ। যেমন স্বাদ হলো বিভিন্ন ধরনের স্বাদ রয়েছে, টক, ঝাল, মিষ্টি, এই সবগুলোকে বোঝায় কিন্তু স্বাদ। বর্ণ, এরকম বিভিন্ন ধরনের বর্ণ রয়েছে, কোনো বিশেষ বর্ণকে কিন্তু বোঝাচ্ছে না। যার ফলে যে সমস্ত গুণবাচক পদ দ্বারা কোনো শ্রেণীকে নির্দেশ করে, গুণের কোনো শ্রেণীকে নির্দেশ করে, সেটি হলো সামান্য বা সাধারণ গুণবাচক পদ। আর যে গুণবাচক পদ হলো কোনো বিশেষ গুণকে নির্দেশ করে, সেটিকে বলা হচ্ছে বিশিষ্ট গুণবাচক পদ। এরপরে আমরা পদকে নিরপেক্ষ ও সাপেক্ষ এই দুই ভাগে বিভক্ত করতে পারি। নিরপেক্ষ পদ হলো সেই ধরনের পদ যে পদের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো পদের উপর নির্ভর করতে হয় না। যেমন আমরা বললাম যে বই, খাতা, কলম, ফুল, মাটি, পানি, আকাশ, বাতাস, এই জাতীয় পদগুলোর অর্থ প্রকাশের জন্য কিন্তু তাদেরকে অন্য কোনো পদের উপর নির্ভর করতে হয় না। কিন্তু সাপেক্ষ পদ হলো একা একা নিজের অর্থ প্রকাশ করতে পারে না। সাপেক্ষ পদের অর্থ প্রকাশের জন্য অন্য পদের উপর নির্ভর করতে হয়। যেমন আমরা যদি বলি পিতা, মাতা, যেমন বললাম ভাই, এমনি এমনি কেউ ভাই হয় না, হয় তার বোন থাকা লাগে, বা এমনি এমনি কেউ পিতা হয় না, তার হলো সন্তান থাকা লাগে। দেখা যাচ্ছে এই জাতীয় হলো শব্দগুলোকে আমরা বলছি কি, এই জাতীয় পদগুলোকে আমরা বলছি সাপেক্ষ পদ। তাহলে দেখা যাচ্ছে যে নিরপেক্ষ পদ হলো সরাসরি অর্থ প্রকাশ করে, আর সাপেক্ষ পদ অন্য পদের সাহায্যে তার পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে। এখন সাপেক্ষ পদকে আবার দুই ভাগে বিভক্ত করা হচ্ছে, সেটি হলো অভিন্ন অর্থবোধক সাপেক্ষ পদ, আর হলো যেমন হলো বন্ধু, অংশীদার, এই জাতীয় বিষয়। বন্ধু এমনি এমনি কেউ বন্ধু হয় না, তার আবার বন্ধু থাকা লাগে। তবে এই বন্ধু প্রত্যেকেই কিন্তু বন্ধু, একজন আরেকজনের বন্ধু। কিংবা আমরা যদি বলি কোনো বিষয়ের অংশীদার, এই অংশীদার কিন্তু এমনি এমনি অংশীদার না, অন্য কারোর অংশীদার। এবং এই যারা যারা অংশীদার তাদের প্রত্যেককেই কিন্তু কি বলা হয়, অংশীদার বলা হয়। তাহলে এই জাতীয় শব্দগুলো কিন্তু সাপেক্ষ পদ, কিন্তু এগুলো হলো অভিন্ন অর্থবোধক
সাপেক্ষ পদ। আর ভিন্ন অর্থবোধক সাপেক্ষ পদ হলো যে সমস্ত সাপেক্ষ পদ মানে আলাদা আলাদা অর্থ প্রকাশ করে। যেমন আমরা যদি বলি যে ভাই, ভাই বোন আর কি, তাহলে কেউ এমনি এমনি ভাই না, কিংবা কেউ এমনি এমনি বোন না। ভাই থাকতে হলে তার বোন থাকবে, বা বোন হতে হলে তার ভাই থাকবে কিংবা বোন থাকবে। তো তাহলে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে হলো ভাই এবং এই যে বোন, এই দুটি হলো সাপেক্ষ পদ। কেননা ভাইয়ের অর্থ নির্ভর করছে তার বোনের উপর, বা বোনের অর্থ নির্ভর করছে ভাইয়ের উপর। কিন্তু ভাই আলাদা অর্থবোধক এবং বোনও আলাদা অর্থবোধক। কিংবা আমরা যদি বলি পিতা মাতা, তাহলে এমনি এমনি কেউ পিতা না, বা এমনি এমনি কেউ মাতা না। পিতা মাতা এই দুটি হলো সাপেক্ষ পদ, এবং পিতার অর্থ আলাদা এবং মাতার অর্থ কিন্তু আলাদা। তাহলে দেখা যাচ্ছে এই জাতীয় বিষয়গুলো, যেগুলো যেমন শিক্ষক শিক্ষার্থী বা গুরু শিষ্য, এই জাতীয় সাপেক্ষ পদকে আমরা বলছি ভিন্ন অর্থবোধক সাপেক্ষ পদ। তাহলে দেখা যাচ্ছে যে অভিন্ন অর্থবোধক সাপেক্ষ পদ হলো একই জাতীয় অর্থ প্রকাশ করে, আর ভিন্ন অর্থবোধক সাপেক্ষ পদ হলো যে যে শব্দের সমন্বয় হলো সাপেক্ষ পদ গঠিত, তারা হলো আলাদা আলাদা অর্থ প্রকাশ করে। এরপরে আমরা পদকে সদর্থক, নর্তক ও ব্যাহত অর্থক এভাবে বিভক্ত করতে পারি। সদর্থক পদ হলো সেই পদ যে পদ কোনো গুণের উপস্থিতি নির্দেশ করে। যেমন আমরা যদি বলি শিক্ষিত, প্রতিভাবান, সৎ, তাহলে শিক্ষিত বলতে হলো সেই ব্যক্তিকে বোঝায় যার মধ্যে শিক্ষার উপস্থিতি আছে, বা প্রতিভাবান হলো সেই ব্যক্তি যার মধ্যে প্রতিভা আছে, কিংবা সততা হলো সেই ব্যক্তি যার মধ্যে সততা রয়েছে। এইভাবে যদি কোনো পদ কোনো গুণের উপস্থিতি নির্দেশ করে, তাহলে আমরা সেই ধরনের পদকে বলছি সদর্থক পদ। এরপর আমরা নর্তক পদ নিয়ে আলোচনা করি। যে পদ কোনো বিষয়, বস্তু বা গুণের অনুপস্থিতি নির্দেশ করে, সেই ধরনের পদকে আমরা বলছি নর্তক পদ। যেমন আমরা যদি বলি অজ্ঞানী, অসুখী, বিশ্রী, মূর্খ, এই জাতীয় শব্দগুলো হলো। সুতরাং এই ধরনের নর্তক শব্দ দ্বারা গঠিত পদকে আমরা নর্তক পদ বলতে পারি। যেমন আমরা যদি বলি মূর্খ, মূর্খ বলতে হলো তাদেরকে বোঝায় যাদের মধ্যে জ্ঞানের অভাব রয়েছে, কিংবা বিশ্রী হলো শ্রীর অভাব, বা অজ্ঞানী বলতে আমরা অজ্ঞানের অভাব এই জাতীয় বিষয়কে নির্দেশ করি। সাধারণত দেখা যায় যে সদর্থক শব্দের সঙ্গে অনি, এই ধরনের অনির নি, অন, এই ধরনের শব্দ ব্যবহার করে হলো কোন সদর্থক শব্দকে নর্তক শব্দ রূপান্তরিত করা হয়। তবে সকল ক্ষেত্রে যে অনির এই জাতীয় বিষয়গুলো ব্যবহৃত হয় তা না। যেমন আমরা যদি বলি হলো মূর্খ, মূর্খের ক্ষেত্রে এই শব্দের ক্ষেত্রে কিন্তু কোনো অনি এই জাতীয় কোনো শব্দ ব্যবহৃত হয়নি, অথচ এটি হলো নর্তক শব্দ। কারণ কি, এখানে কোনো কিছুর অনুপস্থিতি বোঝাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে জ্ঞানের অভাবের কথা বলা হচ্ছে। বা বিশ্রী বলতে হলো শ্রীর অভাবের নির্দেশ করছে। আবার অনেক ক্ষেত্রে অন এই ধরনের শব্দ ব্যবহারের পরেও সেটি হলো নর্থক হয় না, বরং সেটি সদর্থক অর্থে নির্দেশ করে। যেমন হলো আমরা যদি বলি অমূল্য, অমূল্য মানে যে মূল্যহীন তা না, বরং সেটি আরো অতিরিক্ত মূল্যবান। তবে আমাদের নর্তক শব্দ, নর্তক পদ চিহ্নিত করতে হলে আমাদের এর অর্থের দিকে খেয়াল করতে হবে। যদি আমরা দেখি যে কোন পদ গুণের অভাব বা অনুপস্থিতি নির্দেশ করছে, তাহলে সেই ধরনের পদকে আমরা নর্তক পদ বলতে পারি। নর্তক পদ যখন হলো
অনির্দিষ্ট হয়ে যায় তখন সেটিকে আমরা বলছি যে অসীম বা অনির্বচনীয়। যেমন আমরা যদি বলি অমানুষ, এই অমানুষ মূলত হলো মানুষ ছাড়া আর সবই। বা যদি আমরা বলি যে হলো অলাল, অলাল বলতে হলো লাল রং ছাড়া আর যা আছে সবই। সুতরাং এই ধরনের যদি অনির্দিষ্ট হয়ে যায় তাহলে সেই ধরনের নর্থক পদকে আমরা বলছি অসীম বা অনির্বচনীয় নর্থক পদ। ব্যাহতার্থক পদ হলো সে ধরনের পদ যা কোনো গুণের সাময়িক অনুপস্থিতি নির্দেশ করে। যেমন আমরা যদি বলি দৃষ্টি প্রতিবন্ধী বা বোবা, এই জাতীয় পদগুলো হলো ব্যাহতার্থক পদ। সাধারণত মানুষের চোখ থাকলে দেখার কথা, কিন্তু যদি সে না দেখে তাহলে তাকে আমরা দৃষ্টি প্রতিবন্ধী বললে, অথবা স্বাভাবিকভাবে একজন মানুষের হলো কথা বলার কথা কিন্তু দেখা যাচ্ছে যদি কথা বলতে না পারে তাকে হয়তো আমরা বোবা বলছি। বা একজনে হয়তো চলে ফিরে বেড়ানোর কথা, হয়তো সে চলতে পারছে না, তাকে আমরা হয়তো ন্যাংরা বলছি বা পঙ্গু বলছি। তাহলে দেখা যাচ্ছে যে এই জাতীয় শব্দ যেগুলো আছে, যেগুলো হলো কোনো গুণের বা বিষয়ের হলো সাময়িক অনুপস্থিতি নির্দেশ করছে। যদি এই ধরনের কোনো গুণের সাময়িক অনুপস্থিতি নির্দেশ করে বা বিষয়ের সাময়িক অনুপস্থিতি নির্দেশ করে তাকে আমরা ব্যাহতার্থক পদ বলছি। অর্থাৎ একটি গুণ স্বাভাবিকভাবেই থাকার কথা, কিন্তু যদি কোনো কারণে সেটি ব্যাহত হয় এবং কোনো পদ যদি সেটি নির্দেশ করে তাহলে সেই ধরনের পদকে আমরা বলছি ব্যাহতার্থক পদ। এরপরে পদকে আমরা একার্থক পদ ও অনেক অর্থপদ এই দুই ভাগে বিভক্ত করতে পারি। একার্থক পদ বলতে হলে একটি অর্থবোধক পদ, অর্থাৎ যে সমস্ত পদের একটি মাত্র অর্থ রয়েছে। যেমন আমরা যদি বলি বই, কলম, কিংবা হলো টেবিল, এইগুলোর হলো একটি মাত্র অর্থ প্রকাশ করে। তাহলে এই ধরনের পদকে আমরা একার্থক পদ বলছি। আর অনেকার্থ পদ হলো সেই ধরনের পদ যেগুলোর অনেকগুলো অর্থ রয়েছে, অর্থাৎ সেই পদগুলো হলো এক এক ক্ষেত্রে এক একটি অর্থ প্রকাশ করে। আমরা জানি যখন কোনো পদ যুক্তি বাক্যে ব্যবহৃত হয় তখন তা নির্দিষ্ট অর্থেই ব্যবহৃত হয়, কিন্তু এমন কিছু পদ রয়েছে যেগুলোর বিভিন্ন অর্থ রয়েছে, তবে সেই অর্থগুলো যে সব একই যুক্তি বাক্যে ব্যবহৃত হয় তা না, এক এক যুক্তি বাক্যে এক এক অর্থে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ যে পদগুলো বিভিন্ন সময় বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে সেই ধরনের পদকে আমরা বলছি অনেকার্থক পদ। অনেকার্থক পদ যেমন আমরা যদি তীর এই পদটির কথা বলি তাহলে দেখা যাচ্ছে যে তীর দ্বারা আমরা কখনো তীর ধনুকের এই তীরকে বুঝি, আবার দেখা যাচ্ছে যে অন্য কোনো ক্ষেত্রে নদীর তীরকে বোঝানো হয়। সুতরাং দেখা যাচ্ছে যে তীর এই পদটির এক্ষেত্রে দুটি অর্থ প্রকাশ করছে, একটি হলো তীর ধনুকের তীর এবং অন্যটি হলো নদীর তীর। আবার যদি কুল এই পদটি আমরা বিবেচনা করি তাহলে দেখা যাচ্ছে যে এই কুল দ্বারা নদীর কুল বা কিনারা বোঝায়, আবার কুল দ্বারা কুল বড়ইকেও বোঝাতে পারে। সুতরাং দেখা যাচ্ছে যে এরকম কিছু পদ রয়েছে যাদের একাধিক অর্থ রয়েছে। যে সমস্ত পদের এরকম একাধিক অর্থ রয়েছে সেই ধরনের পদকে আমরা বলছি অনেকার্থক পদ। এরপরে পদকে আমরা নির্দিষ্ট পদ ও অনির্দিষ্ট পদ এই দুই ভাগে বিভক্ত করতে পারি। নির্দিষ্ট পদ হলো কোনো ব্যক্তি বা বিষয়কে বা বস্তুকে হলো নির্দিষ্ট করে বোঝানো,
বিশেষ কোনো ব্যক্তি বা বস্তুকে আলাদাভাবে বা নির্দিষ্ট করে বোঝানো হয়। যেমন আমরা যদি বলি কলমটি, এটি হলো একটি নির্দিষ্ট পদ, কারণ কলম কোনো একটি কলমকে নির্দিষ্ট করে বলা আছে। কিন্তু যদি আমরা বলি একটি কলম, তাহলে কিন্তু সেটা নির্দিষ্ট হলো না, কেননা সেক্ষেত্রে যে কোনো কলম হতে পারে। কিন্তু যখন আমরা বলছি যে কলমটি, তখন কিন্তু সেটি নির্দিষ্ট হয়ে গেল। আবার আর অনির্দিষ্ট পদ হলো কোনটা, যে কোনো মানে কোনো নির্দিষ্ট করে যদি আমরা না বলি আর কি, বা কোনো পদ দ্বারা যদি কোনো কিছু নির্দিষ্ট করে না বোঝানো হয়, যে কোনো একটা বিষয় বোঝানো হয়, তাহলে সেই ধরনের পদকে আমরা বলছি অনির্দিষ্ট পদ। যেমন আমরা বললাম যে একটি মানুষ, একটি ফুল, একটি পাখি, হ্যাঁ, বা কিছু পাখি, এইগুলো হলো অনির্দিষ্ট পদ। তাহলে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝালে সেটি হলো নির্দিষ্ট পদ। আর যদি নির্দিষ্ট ছাড়া বোঝায়, মানে কাউকে বিশেষভাবে নির্দিষ্ট না করে, তাহলে সেই ধরনের পদকে আমরা বলছি অনির্দিষ্ট পদ। এরপর আমরা জাত্যাত্মক পদ ও অজাত্যাত্মক পদ নিয়ে আলোচনা করি। আমরা জানি যে জাত্যাত্মক বলতে হলো কোনো পদের আবশ্যিক গুণ বোঝায়, অর্থাৎ যে সমস্ত গুণ ছাড়া কোনো পদকে সেই পদ হিসেবে গণ্য করা যায় না। যেমন আমরা যদি মানুষ কথাটি বলি, মানুষের হলো আবশ্যিক গুণ হলো তার বুদ্ধিবৃত্তি ও জীববৃত্তি। এবং মানুষের অনেক ধরনের গুণ থাকতে পারে, কিন্তু সব ধরনের গুণই তার জাতত্ব বিষয়ক গুণ না। মানুষের ক্ষেত্রে বুদ্ধিবৃত্তি ও জীববৃত্তিকে তার আবশ্যিক গুণ হিসাবে মনে করা হয়। সে কারণে মানুষের জাতত্ব বিষয়ক গুণ হলো তার জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। অর্থাৎ জাতত্ব বিষয়ক গুণ হলো যে গুণগুলোর উল্লেখ করলে পরে ওই পদকে চিহ্নিত করা যায়, সেই ধরনের গুণই হলো তার জাতত্ব বিষয়ক গুণ। এবং জাতত্ব পদ কি, আমরা জানি পদের দুইটি দিক আছে, একটি হলো তার জাতত্ব আর একটি হলো তার ব্যক্তত্ব। ব্যক্তত্ব হলো তার পরিমাণের দিককে নির্দেশ করে। যুক্তিবিদ্যার জাতত্ব পদ বলতে এমন পদকে বোঝায় যার ব্যক্তত্ব আছে এবং জাতত্ব আছে। অর্থাৎ শুধুমাত্র ব্যক্তত্ব বা শুধুমাত্র জাতত্ব থাকলে পরে সেইটিকে আমরা কি বলছি না, জাতত্ব পদ বলছি না। জাতত্ব পদ কাকে বলছি, যে পদের ব্যক্তত্ব জাতত্ব উভয়ই আছে, তাকে আমরা জাতত্ব পদ বলছি। এবং যার কেবলমাত্র কি আছে, কেবল মানে ব্যক্তত্ব বা জাতত্ব আছে, সেই ধরনের পদকে আমরা অজাতত্ব পদ বলছি। স্বকীয় নামবাচক পদটা কি? স্বকীয় নামবাচক পদ হলো যে ধরনের পদের সাহায্যে কোনো ব্যক্তি বা বস্তুকে আলাদাভাবে চিহ্নিত করা হয়। স্বকীয় নামবাচক পদকে অর্থহীন পদ বলা হয়, কেননা এর কোনো নির্দিষ্ট অর্থ নেই। কোন কোন যুক্তিবিদ স্বকীয় নামবাচক পদকে জাত্যত্বক বলেছেন, আবার কেউ কেউ এটিকে অজাত্যত্বক বলেছেন। যে সমস্ত যুক্তিবিদ স্বকীয় নামবাচক পদকে জাত্যত্ব হিসেবে বিবেচনা করেছেন, তারা মনে করেন যে এর হলো নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। আর যারা মনে করেন যে এটি জাত্যত্বক না, তারা এর হলো বিশেষ কোনো বৈশিষ্ট্য বা গুণের কথা স্বীকার করেন না। যেমন যুক্তিবিদ মিল মনে করেন যে স্বকীয় নামবাচক পদগুলো হলো অজাত্যত্ব, কারণ আমরা যখন কাউকে কোনো নামে ডাকি বা কোনো বিষয়কে আমরা কোনো নাম দ্বারা চিহ্নিত করি, তখন কিন্তু সেই ক্ষেত্রে তার যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তা নয়, কেবলমাত্র আমরা তাদেরকে পৃথকভাবে বোঝানোর জন্য সেই নামগুলোতে ডাকি। যেমন আমরা যদি কাউকে টম বলি, তাহলে সেই টম কোনো ব্যক্তিকে নির্দেশ করে। এরকম আমরা হলো শিউলি বললে পরে হয়তো কোনো ফুলের নাম বলছি, আবার শিউলি কোনো ব্যক্তির নামও হয়। সুতরাং দেখা যাচ্ছে যে এই পদগুলোর নির্দিষ্ট কোনো অর্থ নেই, এই পদগুলো হলো অর্থহীন বিষয়। সুতরাং হলো এগুলো হলো
অজাত্যত্বক পদ। আবার জেবন্স মনে করেন যে স্বকীয় নামবাচক পদগুলো যথার্থ, কেননা যখন আমরা কোনো নাম রাখছি সে নামের সাথে সাথে তার বৈশিষ্ট্য আমাদের কাছে বেশি আসে। যেমন আমরা যদি কোনো দেশের নাম কথা বলি, সেটা ইংল্যান্ড হোক, ভারত হোক, পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, তার একটা বিশেষ বৈশিষ্ট্য আমাদের সামনে ভেসে ওঠে। কেন সেখানকার লোকজন বা তার আবহাওয়া, তার হলো ভূপ্রকৃতি, এই সমস্ত সম্পর্কে আমাদের তখন ধারণা আসে মনে। ভারতীয় দার্শনিক ডক্টর পি কে রায় মনে করেন যে স্বকীয় নামবাচক পদ প্রথমে অজাত্যত্বক থেকে পরে তজাত্যত্বক হয়ে ওঠে। যখন আমরা হলো ইংল্যান্ড কথাটি জানি, তখন হলো ইংল্যান্ডের সাথে সাথে যখন তার বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জানি, তখন ইংল্যান্ড কথাটির সাথে সাথে আমাদের হলো সেই সমস্ত বৈশিষ্ট্য স্মরণে আসে, বা আমরা ভাবি যে ইংল্যান্ডের এই বৈশিষ্ট্য সম্পন্ন একটি দেশ। এখন মূলত এই সমস্ত যুক্তিতর্কের ঊর্ধ্বে উঠে যদি আমরা বিবেচনা করি, তাহলে দেখা যাচ্ছে আসলে স্বকীয় নামবাচক পদের কোনো নির্দিষ্ট অর্থ নেই। কেননা আমাদের এই বাংলাদেশ আগে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত ছিল, এরপরে পাকিস্তান এবং বাংলাদেশ আলাদা হয়ে গেল যুদ্ধের মাধ্যমে। কিন্তু তারপরেও যে পাকিস্তান নামটি আছে, সুতরাং সেই পাকিস্তান দ্বারা যে সব ধরনের বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে তা না। কিন্তু ভাইরা, যদি আমরা ভারতের কথা ভাবি, যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান সব মিলাই কিন্তু একটি রাষ্ট্র ছিল। যখন এই দেশগুলো বিভক্ত হয়ে গেল, তখন কিন্তু ভারত নামই থাকলো, কিন্তু অন্যান্য দুটি দেশ পাকিস্তান ও বাংলাদেশের সৃষ্টি হলো। তাহলে দেখা যাচ্ছে যে যদি নিজস্ব বৈশিষ্ট্য থাকতো, তাহলে এই বিভক্ত হওয়ার সাথে সাথে এগুলোর পরিবর্তন করতো, কিন্তু তা কিন্তু হয়নি। সুতরাং স্বকীয় নামবাচক পদগুলো এগুলো অর্থহীন চিহ্ন মাত্র, এগুলো কোনো জাত্যাত্মক পদ নয়। তাহলে দেখা যাচ্ছে যে আমরা জাত্যাত্মক পদ বলছি সেগুলো যেগুলো তার অপরিহার্য বৈশিষ্ট্য। যেমন আমরা বললাম যে হলো মানুষ একটি হলো জাত্যাত্মক পদ, কেননা মানুষের হলো ব্যক্তিত্ব আছে, জাত্যত্ব আছে। কিন্তু আমরা যদি বলি মহত্ব, সততা, এগুলো হলো কিন্তু অজাত্যত্বক পদ, কেননা এগুলোর দ্বারা শুধুমাত্র গুণকে বোঝাচ্ছে। তাহলে শুধুমাত্র গুণকে বোঝালেও সেটি জাত্যাত্মক হবে না, কিংবা শুধুমাত্র পরিমাণকে বোঝালেও সেটি জাত্যাত্মক হবে না। যদি গুণ ও পরিমাণ অর্থাৎ ব্যক্তিত্ব জাত্যত্ব উভয় বোঝায়, তাহলে সেই ধরনের পদকে আমরা জাত্যত্মক পদ বলছে, এবং অন্যগুলোকে আমরা অজাত্যত্মক পদ বলছে। এতক্ষণ তোমরা পদের বিভিন্ন প্রকার সম্পর্কে আলোচনা শুনলে। এসব ব্যাপারে তোমরা কতটুকু শিখতে পারলে সে ব্যাপারে একটি মূল্যায়নের ব্যবস্থা করি। প্রশ্ন হলো, সৎ, জ্ঞানী, প্রতিভাবান এই পদগুলোর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ক নম্বর অপশন হলো, এগুলো কি একার্থক, অনির্দিষ্ট, গুণবাচক পদ, নাকি অনেকার্থক, সমষ্টিবাচক ও জাত্যাত্মক পদ, নাকি একার্থক, জাত্যার্থক, বস্তুবাচক পদ, নাকি সামান্য, সাপেক্ষ ও সদর্থক পদ? এ ব্যাপারে আমরা 10 সেকেন্ড ভাবি। আশা করি তোমরা এতক্ষণে সঠিক উত্তরটি পেয়েছো। ঠিকই বলেছ, এইটির উত্তর হবে গ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা ধৈর্য সহকারে আজকের আলোচনা শুনলে। আশা করি আলোচনাটি তোমাদের বোধগম্য হয়েছে। তারপরও আজকের এই ক্লাসটি মীর আব্দুল করিম কলেজের ওয়েবসাইট, আমার ইউটিউব ও ফেসবুক চ্যানেলে
এবং যশোর শিক্ষা বোর্ডের অনলাইন ক্লাসরুমে একই সাথে আপলোড করা হচ্ছে। এই সমস্ত জায়গা থেকেও তোমরা বারে বারে ক্লাসটি দেখে তোমাদের ধারণা আরো স্পষ্ট করতে পারবে। তোমরা ক্লাসগুলোতে লাইক শেয়ার করো যাতে তোমার অন্যান্য বন্ধুরাও সে বিষয়টি দেখার সুযোগ পায়। বাড়িতে নিয়মিত পড়াশোনা করো। আমরা যে সমস্ত ক্লাস আপলোড করছি এই সমস্ত ক্লাসের ব্যাপারে তোমাদের যদি কোনো জানার বিষয় থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো কিংবা ইনবক্সে মেসেজ করতে পারো। তোমাদের এই সমস্ত মেসেজ বা কমেন্টসের আলোকে হয়তো আগামীতে আমরা আবার সে বিষয়ে ক্লাস নিতে পারি। তোমরা যারা হলো 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের জন্য শিক্ষা বোর্ড কর্তৃক কোভিড-19 এই সময়ের জন্য একটা বিশেষ সিলেবাস পরিবর্তন করেছে। তোমরা সেটি ওয়েবসাইট থেকে কালেকশন করে নিও বা পীর আব্দুল করিম কলেজের ওয়েবসাইটেও সেটি তোমরা পাবে, কিংবা আমার ফেসবুক চ্যানেলেও যুক্তিবিদ্যার বিষয়ে এটি দেওয়া হবে। তোমরা সেখান থেকে সেটি আপলোড করতে পারবে বা ডাউনলোড করে নিতে পারবে। তোমরা বাড়িতে বসে না থেকে পড়াশোনা করো নিয়মিত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আগামীতে আরো যুক্তিবিদ্যা সম্পর্কে আলোচনা হবে, সেই সমস্ত ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজকের মতো ক্লাস এখানে রাখছি। আল্লাহ হাফেজ।